বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। শুরু হচ্ছে বরেন্দ্র ভূমির রান্না পর্ব 1। আজকে আগামী কয়েক সপ্তাহ চলবে এই বরেন্দ্রভূম রান্নার ধারাবাহিক পর্ব। বরেন্দ্রভূম হচ্ছে অবিভক্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে মালদার, পশ্চিমবঙ্গের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তৃত অঞ্চল জুড়েই এই বরেন্দ্রভূম এবং তার সেই বিখ্যাত প্রাচীন ঐতিহ্যবাহী রান্না আজকে দেখাবো। এর জন্য যে বেগুন নিয়েছি আমি, বেগুনটার কিন্তু এই রান্নার ক্ষেত্রে পেছনের অংশটাকে ব্যবহার করতে হবে। কেন পিছনের অংশ এটা আমি জানি না, তবে আমার আন্দাজ হতে পারে বেগুনের টুকরো পেছনের অংশ পড়ে থাকা থেকেই রান্নার হয়তো সৃষ্টি হয়েছিল। আজকে রান্নার মূল উপকরণে কুমড়ো, বেগুন, থোড়, আলু লাগবে। আমি সব কিছু খুব সুন্দরভাবে কেটে দেখাচ্ছি না, ছোট ছোট করে এইভাবে আমাদের টুকরোগুলো করে নিতে হবে সব উপকরণের। থোড় কাটাটা আমি একটু দেখিয়ে দেবো, কারণ সাধারণত আমরা যে ধরনের থোড় কেটে থোড়ে রান্না করি, এই রান্নায় কিন্তু থোড় ঠিক সেই রকমভাবে কাটা হবে না, তাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। থোড়ের খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে গোল গোল চাকা মোটা করে কেটে নিলাম, সুতোগুলো আঙুলে জড়িয়ে ছড়িয়ে ফেললাম। এবার এই টুকরোটাকে ডুমো করে এরকম সাইজের বড় কাটতে হবে। কড়াইয়ে এবার আমি রাঁধুনি নিয়ে নিলাম 1 চা চামচ, দিয়ে হালকা গরম করে শুকনো খোলায় ভেজে নিলাম এবং গুঁড়ো করে রাখলাম। এটা হলো সর্ষের তেল। এই রান্নায় কিন্তু এই সর্ষের তেল ব্যবহার করা খুব জরুরি। প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা থোড়গুলো দিয়ে দিলাম। আরেকটি বিষয় এই রান্নায় খুব গুরুত্বপূর্ণ, ব্যবহার করা প্রতিটি সবজি কিন্তু আলাদা করে প্রথমে ভেজে তুলতে হবে। আমি সব সবজি ভাজা দেখালাম না। আর বিশেষ একটি উপকরণ হলো রুই মাছের মাথা এবং গাদার টুকরো। আমি রুই মাছের একটি বড় রুই মাছের মাথার টুকরোগুলোকে ছোট ছোট করে আগে কেটে নিয়েছি, যাতে ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। এবার সুন্দর করে এটাকে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম। তেল যদি কম লাগে, তার কম পড়ে, তাহলে আরেকটু যোগ করতে পারেন। এবার এর মধ্যে আমি তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 1 চা চামচ কালো জিরে। এই রান্নায় কি লাগছে আর কি লাগছে না পরপর দেখতে থাকলে বুঝতে পারবেন যে প্রয়োজনীয় একটি উপকরণ কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না, সেটা আমি লাস্টে বলে দেব কি, এবং আরও কি কি উপকরণ আমি ব্যবহার করব। রান্নার একেবারে শেষ পর্ব পর্যন্ত কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করতে করতে যাব। আমি হলুদ কিছুটা ছড়িয়ে দিলাম এবং এই ভেজে রাখা সবজিগুলোকে নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এই রান্নায় আদার কোনো ব্যবহার কিন্তু করিনি। এই রান্নাটা মালদা জেলার অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী একটি রান্না। কতটা প্রাচীন সেটা আমি লাস্টে একটি কথা বলবো, মানে রান্নার কার কাছে সৃষ্টি সেটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিলাম মাছের মাথা এবং একটু চিনি সামান্য পরিমাণ দিলাম। চিনির স্বাদ আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আমি আগে একটু লবণ যোগ করেছিলাম, তাই সামান্য আরেকটু লবণ দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। প্রায় মিনিট 10 এইভাবে ফুটবে। যখন প্রচণ্ড ফুটে উঠবে সেই মাঝামাঝি অবস্থায় আমি, এটা হলো জিরে এবং তেজপাতার বাটা, আর এটা লঙ্কা বাটা দেওয়া হয়। এখানে আমি গুঁড়ো লঙ্কা জলে গুলে দিলাম। এটার যে ঝাল নামটা রয়েছে তার থেকে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে রান্নাটা কিন্তু একটু ঝালের দিকে হবে। তবে ঝাল কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা ঝাল সহ্য করতে পারেন। রান্না প্রায় শেষের দিকে শুকিয়ে এসছে। এই অবস্থায় আমি আগে যে ভেজে রেখেছিলাম রাঁধুনি, সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা রাঁধুনি ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্নাটা দেখে আপনারা বুঝে নিন কতটা গা মাখা এবং কতটা ঘন হবে। ঝোল কিন্তু নেই, এই চচ্চড়ি রান্নায় ঝোল কিন্তু রাখা হয় না। এইভাবে গা মাখা সুন্দর থকথকে তৈরি হয়ে গেল মনমোহিনী ঝাল চচ্চড়ি। রান্নাটি সংগ্রাহক কিরণ দেবী তার মাসি শাশুড়ি মনমোহিনী দেবীর থেকে শিখেছিলেন, তাই রান্নাটির নাম মনমোহিনী ঝাল চচ্চড়ি। কেমন লাগলো আজকে রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।